সুপ্রিয় কলেজার বন্ধুগণ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুগণ, দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে ঈদের এই মহাব্যস্ততাকে দূরে ঠেলে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1259তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আসাদুল ইসলামের জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অসহায় গ্রামবাসীকে বাঁচাতে আসমান থেকে নেমে আসে পরী। এই গল্পটা যুদ্ধেরও বহু বৎসর আগে, তার মানে আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া রংপুরের এক প্রত্যন্ত এলাকার এক দরিদ্র গ্রামের ভৌতিক ছোট্ট বাস্তব জীবনের গল্প। যে গল্পটা শুনলে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে, শরীর স্পর্শ করার মতো, হৃদয় স্পর্শ করার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রংপুরের ভাই আসাদুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কলেজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইজন ভাই সহ ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে, কোনো এক মায়াবী গ্রামে, এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার এই গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়নি, বাংলাদেশের নামকরণ করা হয়নি। ওই সময় আমাদের দেশটা ছিল পূর্ব পাকিস্তান। আমরা পাকিস্তানের কাছে দায়বদ্ধ ছিলাম। সেই সময়কালের আমাদের গ্রামেরই আমার ছোটোবেলায় বেড়ে ওঠা, এবং ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমাদের গ্রামে প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল। যদিও আমাদের গ্রামের বেশিরভাগ মানুষরাই আয় উপার্জন করত কৃষিকাজের উপরে, সবাই কৃষিকাজের উপরে নির্ভর ছিল। কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ আমাদের গ্রামে ছিল না। এটা মোটামুটি যাই আমাদের আয় ইনকাম হতো সব কিছুই আপনার ওরকম রাজস্ব খাতে চলে যেত। ওরকম কোনো কিছুই থাকতো না যে একটা মানুষ ভবিষ্যতে কোনো কিছু করবে। এই নিয়ে তখন আমাদের পরিবারটা চলতেছিল বা আমাদের গ্রামটা চলতেছে। আমি আমার গল্পের মূল ট্রামে যাই, মূল ঘটনার মধ্যে যাই। আমার বয়স তখন প্রায় আপনার 12 থেকে 13 বছরের কাছাকাছি। খুব ছোটোবেলা থেকে একটা জিনিস আমি আমাদের গ্রামে দেখে আসতাম। আমাদের গ্রামে আসেম পাগলা, অনেকে হাসেম বলে, অনেকে আসেম বলে বা কাশেম বলে, তো ওনার নামটা এক একজনে এক এক নামে বলে, তো আমি ওনাকে হাসেম পাগলা বলে ডাকতাম। আমাদের গ্রামে একটা পাগল ছিল যার নাম ছিল হাসেম পাগল, এবং এই হাসেম পাগলটা একটা সময় আমাদের খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম। আমরা যখন স্কুলে পড়তে যাইতাম বা আমরা যখন এদিকে সেদিকে যাইতাম, ওই হাসেম পাগলা আমাদের সামনে আসতো। হাসেম পাগলা প্রতিটা মানুষ আমাদের গ্রামে ওই হাসেম পাগলাকে চিনত, এবং হাসেম পাগলা মানে মানুষের বাড়ি বাড়ি যাইতো, মানুষের কাছে খাবার চাইতো, মানুষ খাবার দিত, এবং মানুষের কাছ থেকে চেয়ে খুঁজে এনেই হাসেম পাগলা কোনো রকমে বেঁচে থাকতো, কোনো রকমে তার জীবিকা চালাতো বা পেট চালাতো। এরকম করেই সময়গুলো কাটতেছে। আমার বয়স যখন প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি, ওই সময়টাতেই হাসেম কামলার মাঝে একটা পরিবর্তন আসে, এবং পরিবর্তনের কথাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ভিন্ন রকম পরিবর্তন তখন হাসেম কামলার মাঝে দেখা যায়। পরিবর্তনটা ছিল ঠিক এইরকম। হাসেম পাগলা দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার করতে থাকতো, কয়েকটা দিন ধরে রাতের বেলায় এই দূরে যা কাছে আসিস না লাঠি দিয়ে সারাটা রাত শুধু শু করতো, এবং প্রচুর পরিমাণের চিল্লাতো এবং চিৎকার চেঁচামেচি করতো। এখনকার সময় তো বাইরে কেউ মরে গেলেও ঘরের ভিতর থেকে কেউ শুনতে পায় না, কারণ এখনকার তো গ্রামগঞ্জ দামি দামি বিল্ডিং হয়ে গেছে, নয়েজ ক্যান্সেলিং রুম হয়ে গেছে। আপনার রুমের মধ্যে থাকলে বাইরে কোনো শব্দ পাওয়া যেত না, কিন্তু শব্দ পাওয়া যায় না। ওই সময়টাতে সবারই ছিল মাটির ঘর, কুড়ে ঘর, এবং টিন খড় দিয়ে কোনো রকমের ভাঙা ঘর ছিল। তো ওই ভাঙা ঘরে থাকা অবস্থায় যখন এই হাসেম পাগলা রাতের বেলায় চিৎকার করতো, চেঁচামেচি করতো, তো এই সময় প্রায় সবারই ঘুম ভেঙে যেত।
সবাই ঘুম ভেঙে যেত। দিনের বেলায় সবাই হাশেম পাগলাকে বলতো যে তুমি রাতের বেলায় এরকম চিল্লাচিল্লি করো কেন? তোমার ওই চিল্লাচিল্লিতে ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, আমরা রাতের বেলায় ঘুমোতে পারি না। সো আজকে থেকে তুমি আর চিল্লাচিল্লি করবা না, রাতের বেলায় খবরদার একদম শব্দ করবা না। এরকম করে গ্রামের সবাই তখন হাশেম পাগলাকে বকে দেয়, কিন্তু এতেও না কোনো কাজ হয় না। এরপরও দেখা যায় হাশেম ওই পাগলা প্রতিনিয়তই রাতের বেলায়, রাত হলে পরে বিশেষ করে রাত 12টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত উনি এই ধরনের কাজই করত। শুধু একটা লাঠি দিয়ে গ্রামের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতো, এবং ছুটে বেড়াতো আর দৌড়িয়ে দৌড়িয়ে বলতো যা এখান থেকে, আসিস না, যা যা, এরকম করতো। একটা পর্যায়ে গ্রামের পঞ্চায়েত মানে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল এভাবে তো চলতে দেওয়া যায় না। হাশেম পাগলা যদি এরকম করতে থাকে তাহলে তো একটা সময় আমরা এই গ্রাম থেকে চলে যেতে হবে, এই গ্রামে আমরা থাকতে পারবো না। হাশেম পাগলা যদি এরকম করতেই থাকে, রাতের বেলায় বাচ্চারা ঘুমাতে পারে না, ছোট বাচ্চারা হাশেম পাগলার চিৎকারে ঘুম থেকে উঠে যায়, পুরো গ্রামের মানুষ রাতে ঘুমাতে পারে না। আর রাতে না ঘুমোতে পারার কারণে দিনের বেলায় তারা ঠিকমতো কাজকাম করতে পারে না। যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে তো দিনের বেলায় পরিশ্রমের কাজ করা যায় না। আর সেই সময় তো সবাই প্রায় পরিশ্রমের কাজেই ছিল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে হাশেম পাগলাকে আমরা গ্রাম থেকে বের করে দিব, এবং গ্রাম থেকে বের করে দিয়ে আমরা ওনাকে অন্য গ্রামে দিয়ে আসবো, এরকমটা চিন্তা করলো। এরপরেই একদিন হাশেম কামলাকে দুপুরবেলা গ্রামের সবাই মিলে ডাকাইলো। তো পাগলের কি আর বিচার হয়? গ্রামের সবাই বলতেছে আপনি রাতের বেলা এরকম চিৎকার করেন কেন? আপনার ওই চিৎকারে গ্রামের কোনো মানুষ ঘুমোতে পারে না, বিশেষ করে বাচ্চারা ঘুমোতে পারে না। আপনি আমাদের গ্রামে অনেক ক্ষতি করতেছেন, আপনাকে এই গ্রামে রাখা যাবে না। এটা বলে সবাই তখন সিদ্ধান্ত নিল যে হাশেম পাগলাকে এই গ্রাম থেকে বের করে দিবে। এখন গ্রাম থেকে বের করে দিলে আমরা যেখানেই দিব হাশেম পাগলা আবারও চলে আসবে। এর আগেও একবার এরকম হাশেম পাগলাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল কোনো একটা কারণে, এবং বের করে দেওয়ার পরে হাশেম পাগলা আবারও গ্রামে ফিরে আসছে। তো এবার সবাই সিদ্ধান্ত নিল যে এমনভাবে বিদায় করব যাতে ওই গ্রামে আর আসতে না পারে। তখন তারা করলো কি, একটা নৌকা ঠিক করলো, এবং নৌকা ঠিক করে ওই নৌকার মধ্যে হাশেম পাগলার 2টা হাত বেঁধে দিল। 2টা হাত বেঁধে দিয়ে এই নৌকা ছেড়ে দিল। মানে হাশেম পাগলাকে নৌকার মধ্যে উঠানোর পরে হাশেম পাগলার 2টা হাত বাঁধলো নৌকার সাথে, এবং বাঁধার পরে ওই নৌকায় বসা অবস্থায় নৌকাটা খালের মধ্যে ভাসায় দিল। তো খালের মধ্যে নৌকা যখন ভাসায় দিল, খালের পানিতে, খালের স্রোতে নৌকা তখন বেশি বেশি চলে গেল, এবং হাশেম পাগলার এই সমস্যাটাও আমাদের গ্রাম থেকে চিরতরে মুক্ত হয়ে গেল। এরপরে গ্রামের মানুষ আর ঘুমাতে কোনো সমস্যা রইল না, সবাই চুপটি করে গভীর রাতে নাক ডেকে ঘুমাতে পারে। হাশেম পাগলার ওই চলে যা সর এরকম শব্দে আর কোনো মানুষের ঘুমে বিঘ্নতা ঘটে না। এরকম করে প্রায় মাস 2 মতো কেটে গেল, এবং 2 মাস পরে তখন আমাদের যে ফসলি জমিগুলো ছিল ওই জমিগুলোতে জমিতে ধান হলো, এবং ধান হওয়ার পরে ওই সময়তে ধানটা যখন হয়, ধানটা হওয়ার পরে একটা নতুন ধরনের রোগ ওই ধানের মধ্যে দেখা দেয়, এবং এটা এরকম একটা রোগ যে ধানটা যখন আপনার মূল কলি থেকে বের হয়, এবং বের হওয়ার পরে ধানটা কালো আকৃতির হয়ে যায়। এবং কালো হয়ে যাওয়ার পরে ধানটা মাটিতে পড়ে যায়, জাস্ট নষ্ট হয়ে যায়। এরকম করে প্রথমে 1 জমি 2 জমি এই করতে করতে দেখা গেল আমাদের যতগুলো জমি ছিল আমাদের গ্রামের মানুষের প্রায় সমস্ত জমির মধ্যে এই সমস্যা দেখা দিল। ধানটা ঠিক যখনই উর্বর হলো, যখনই ধানটাকে আমরা কাটবো বা কাটার সময় হচ্ছে, ওই সময়টাতেই না ধানটা একেবারে কালো হয়ে যায়, একদম পচে যায়, মাথাটা একদম পচে যায়, এমন একটা অবস্থা। গ্রামের মানুষের পুরো 1 বছরের ফসল সম্পূর্ণভাবে জমিতে রয়ে গেল। তখন সবাই টেনশনে পড়ে গেলাম যে কি করা যায়, এরকম যদি চলতে থাকে তাহলে তো আর হবে না। সে সময় তো আমাদের গ্রামের সবগুলো মানুষের একমাত্র ইনকামের জায়গা ছিল এই কৃষিকাজ, আর এই ধানি জমিতে যদি এরকমটা হয়ে যায় তাহলে আমরা খাবো কি, বাঁচবো কেমন করে? এই করেই সবার কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে যায়। সবাই তখন আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করো, কিন্তু এই বিপদ থেকে আর কোনোভাবেই কেউ রক্ষা হলো না। সবাই আল্লাহর কাছে হাত তোলে এবং বিভিন্ন ধরনের হুজুর আনে, অথবা ওয়াজ করায়, মাহফিল করায়, গরু জবাই দেয়, মিলাদ পড়ায়, আসর করে, অনেক কিছুই করে, কিন্তু এরপরেও
এটা থেকে আর মুক্তি পাওয়া গেল না। দেখা গেল দিন যত সামনের দিকে বাড়তেছে সবাই এই সমস্যায় ভুগতেছে। একটা বছরের এই ফসল নষ্ট হয়ে গেল প্রথমে 3 মাস, এরপরে মাসে আবারও আমরা ফসল লাগালাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে এবার সম্ভবত এরকম কোনো কিছু হবে না। কিন্তু দ্বিতীয় সময়ে যখন আমাদের ফসলগুলো মানে মাঠের মধ্যে যখন ধান গাছগুলো বের হয়, মানে ধানগুলো বের হয় ফুলের ধান গাছ থেকে যখন আপনার লোমগুলো সরে যায়, ওই সময়ে ধানটা কালো হয়ে যায় এবং কালো হয়ে ওই ধানটাই মাটিতে পড়ে যায়, মানে ধান গাছের মাথাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপরে আমরা তখন কী করলো, গ্রামের লোকজন মিলে আমরা শহর থেকে তখন ওই যে কৃষিবিদ যাদেরকে বলে, কৃষি গবেষণা করে, ওনাদেরকে নিয়ে আসা হলো। এনারাও তখন আসলো এবং আসার পরে তারাও এটার কোনো ভালো সলিউশন বা সমাধান বের করতে পারলো না। সবশেষ ঢাকা থেকে লোকজন নিয়ে যাওয়া হলো। ঢাকা থেকেও লোকজন গেল। ঢাকায় যাওয়ার পরে তারাও দেখলো, দেখা গেল এরপরের ফসলটাও আমাদের নষ্ট হয়ে গেল। দুইটা বছরের ফসল যখন নষ্ট হয়ে গেল, পুরো গ্রামের মানুষ তখন চিন্তায় পড়ে গেল। কারণ এরপরে কারো গোয়ালে আর কোনো গরু রইল না এবং আপনার গোডাউনে কোনো ধান রইল না। এই সময়টাতে প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। এতটাই অভাব, সেই অভাবের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খেতে আমরা তখন পারতাম না। আশেপাশের গ্রামে কাজের উদ্দেশ্যে গেলেও না, আশেপাশের গ্রামের মানুষরাও আমাদেরকে কাজে নিত না, বা আশেপাশের গ্রামের মানুষ তাদের গ্রামে আমাদেরকে ঢুকতে দিত না। সবাই বলতো আমরা অভিশপ্ত গ্রামের মানুষ, আমরা সবাই অভিশপ্ত, এবং আমরা অভিশপ্ত গ্রামের মানুষ বলে আমরা অন্য কোনো গ্রামে যেতে পারবো না। ওই গ্রামে আমাদেরকে ঢুকতে দিবে না, আশেপাশের গ্রামে কাজ করতে দেয় না, ঢুকতে দেয় না। এক ধরনের একটা দুর্ভিক্ষ তখন দেখা দেয়। সবাই তখন কান্নাকাটি করে, কি করা যায়, কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর কাছে সবাই ফুরিয়ত জানায়, প্রার্থনা করি। এবং তখন ছিল রেডিওতে খবর শোনা হতো। তো রেডিও আসলে খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যেত না। আমরা গ্রামের সবাই মিলে গোল করে বসে তখন রেডিও শুনতাম এবং রেডিওর মধ্যে খবর শুনতাম। খবরে অন্য কোনো গ্রামের জমিতে এরকম সমস্যা দেখা দেয় কিনা, এইটা রেডিওতে প্রচার হয় কিনা, এরকমভাবে আমরা তখন সবাই গোল করে বসে রেডিওর অনুষ্ঠান শুনতাম। দেখা গেল তখনও আর এরকম কোনো কিছু হয় না, সব কিছুই ঠিক আছে। একটা সময় গ্রামের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ কমে গেল। গ্রামের 3 ভাগের 1 ভাগ মানুষ দূর দূরান্তে চলে গেল, অনেক দূরের কোনো গ্রামে চলে গেল এবং অনেক দূরের কোনো গ্রামে গিয়ে তারা কোনো রকমের কাজকাম করে খেয়ে পরে বেঁচে আছে। আমাদের গ্রাম থেকে আস্তে আস্তে করে মানুষজন কমতে থাকে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় গ্রামের অর্ধেক মানুষ তখন উধাও হয়ে গেল, অর্ধেক মানুষ চলে গেল। অর্ধেক মানুষ চলে যাওয়ার পরে একদিন হলো কি, আপনার আসরের নামাজের কিছুক্ষণ আগে, মানে জোহরের পরে আসরের আগে, ওই সময়টাতে আমি উঠানের মধ্যে বসে কি জানি কাজ করতেছিলাম, আমার ভাইদের সাথে কি জানি কাজ করতেছিলাম। এমন সময় একটা মহিলা আসছে। তো মহিলাটা আসছে, একটু গুজা দিয়ে হাঁটতেছে এবং হাঁটা দেখে মনে হলো যে খুবই বয়স্ক একটা মহিলা। এরকমটা মনে হলো যে খুবই বয়স্ক একটা মহিলা এবং আমাদের বাড়িতে আসছে। আইসা খুব মানে দরদ ভরা কণ্ঠে, অনেক যাদের বয়স ধরেন আপনার 90 বছর বা 100 বছর হয়ে যায়, এদের কণ্ঠের মাঝে কিন্তু একটা পরিবর্তন আসে। তা ওই মহিলার কণ্ঠের মাঝেও না একটা পরিবর্তনের ছোঁয়া পেলাম। তা ওই পরিবর্তন করে মহিলা খুব কান্না করে বলতেছে আমার মাকে 1 মুঠ ভাত দেওয়ার জন্য। কয়েকবার যখন বললো তখন আমি আমার মারে বললাম যে মা, একটা কাজ করো না, ওই মহিলাটারে কয়টা ভাত দাও, মহিলা তো কান্না করতেছে। আমার মা বলে আমরা নিজেরাই খেতে পাই না, এই মহিলা এই গ্রামে আসলো কেন? আসলেই কিন্তু সত্যি কথা, আমাদের গ্রামে কিন্তু কোনো ফকির আসে না, আমাদের গ্রামে কোনো ফকির মিসকিন আসে না। কারণ হচ্ছে আমাদের গ্রামে তো দুর্ভিক্ষ চলতেছে, তা ফকির আসবে কোত্থেকে? আশেপাশের গ্রামে ফকিরা যায়, ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায়, ধান চাউল নিয়ে যায়। আমাদের গ্রামে কিন্তু কোনো ফকির আসে না। ওই সময়টাতে দেখা গেল যে এরকম একটা অবস্থা, মানে এই মহিলাটা কোত্থেকে আসছে। পরে আমার মা বলতেছে আপনি আসছেন কোত্থেকে? আমাদের গ্রামে তো অভাব চলতেছে, আমাদের গ্রামে কোনো ফসল হয় না, আমাদের গ্রামের সমস্ত ধান নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি আপনি জানেন না? আপনি অন্য কোনো গ্রামে যাবেন, আমাদের গ্রামে কেন আসছেন? মহিলা তখন কাঁদতে কাঁদতে আমার মাকে বলতেছে মা গো, তোমার গ্রামটাই আমার ভাল লাগছে, এই গ্রামে কয়টা ভাত দাও, আমি খাবো। তারপর আমার মা বলে আমি দিব কোত্থেকে? আমি বললাম মা একটা কাজ করো, আমি দুপুরে খাবো না, আমি না খেয়ে থাকবো, তুমি আমার ভাতটাই মহিলাকে দিয়ে দাও, কারণ মহিলাটা মনে অনেক ক্ষুধার্ত। আমার মা তখন আমাকে বলতেছে না না, আমি তোর খাবার দিব না, তোর খাবার দিলে পরে তুই খাবারের জন্য আবার চিল্লি করবি, খাবারের জন্য চিল্লাবি, আমি তোর খাবার দিব না। আমি বললাম মা তুমি আমার খাবারটা দিয়ে দাও, তুমি বিশ্বাস করো আমি চিল্লি করবো না, আমি কোনো ঝামেলা করবো না, তুমি আমার খাবারটা দিয়ে দাও। কারণ মহিলাটাকে দেখে মনে হচ্ছে যে মহিলাটা অনেকটা ক্ষুধার্ত, তার অনেক খিদা লেগেছে, তুমি দাও। এই কথা বেশ কয়েকবার বলার পরে এক পর্যায়ে আমার আম্মা তখন কী করলো, কয়টা ভাত নিয়ে আসলো।
কয়টা ভাত, একটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ এনে আমার হাতে দিল। আমি তখন এটা মহিলার হাতে দিয়েছি। তো যেহেতু বয়স্ক মহিলা, উনি বসতে পারে না, তাও অনেক কষ্ট করে উনি বসছে, আমাদের বারান্দায় বসছে। ওই সময় মাটির মধ্যে বসার পরে মহিলার আপনি খেয়াল করে শুনবেন যে মহিলার মুখের মধ্যে আপনার ওরকম করে দেওয়া, মানে মুখ ঢাকা। তো মহিলা করছে কি, এরকম মুখের কাপড়টা একটু সরিয়ে লোকমা দিয়ে ভাত খাচ্ছে। আমি হঠাৎ করে মহিলা যখন লোকমা দিছে তার মুখের দিকে তাকায় দেখলাম যে তার মুখটা অনেকটা ফর্সা, মানে তার কণ্ঠটা যেরকম বুড়ো মানুষের মতো, তার চেহারাটা কিন্তু ওরকম বুড়ো না, এবং চেহারাটা খুবই সুন্দর। মানে যখন লোকমাটা দিচ্ছে না ভাতের, মুখের অর্ধেক তো দেখা যাচ্ছে, এবং অর্ধেক দিয়ে আমি দেখলাম যে এইটা খুবই সুন্দরী একটা মেয়ে, মানে অনেক সুন্দর একটা মেয়ে। তো আমি চিন্তা করতেছি, আরে মানে মানে এরকম একটা মেয়ে, আবার সে পর্দা করে আছে, হাত মোজা পরা, পা মোজা পরা, মানে কোনোভাবে তাকে চেনার উপায় নেই, তার বয়সটা ধরার উপায় নেই, শুধুমাত্র কণ্ঠটা একদম বুড়ো মানুষের মতো। যখন সেইভাবে খাবারটা খাচ্ছে, আমি তার চেহারাটা মানে অতটুকু আধোতে যা দেখলাম, অনেক সুন্দর একটা মেয়ে। তা ওই খাবার খাইতেছে, আর আমি চিন্তা করতেছি আমাদের আশেপাশে 10 গ্রামের প্রায় সবাই তো জানে আমাদের গ্রামে দুর্ভিক্ষ চলতেছে, আমাদের গ্রামে অভাব চলতেছে, কোনো ফকির তো আমাদের গ্রামে আসে না। কিন্তু এইটাও কেন আমাদের গ্রামে আসলো, এই ফকির আমাদের গ্রামে কেন আসলো? আর আমাদের গ্রামে আসছে ভালো কথা, কিন্তু সে একটা ইয়াং মেয়ে হয়েও, একটা যুবতী মেয়ে হয়েও সে কেন এরকম করে বুড়ো মানুষের মতো কণ্ঠ করে কথা বলছে? কেন বুড়ো মানুষের মতো কণ্ঠ করে কথা বলতেছে? তার কারণটা কি? তখন আমি এটা নিজেও বুঝতে পারতেছিলাম না, এবং বুঝতে না পারার পরে আমি চিন্তা করলাম যেটা কোন মেয়ে বা কোথায় যে আমি এটা দেখব। আমি এই পরিকল্পনা করে তখন এই উঠের মধ্যে কাজ করতেছি। মহিলা তখন খাবার খেলো, খাবার শেষ হওয়ার পরে আবার সেই বুড়ো বুড়ো কণ্ঠে আমার মাকে বললো, মারে আল্লাহ তোরে বাঁচাক, তুই আমার কয়টা ভাত খাওয়াইছিস। এই বলে মহিলা তখন এখান থেকে চলে যাচ্ছে। তখন প্রায় আপনার আসর আজান দিয়ে দিছে মাগরিবের কিছুক্ষণ আগে। মহিলা কিন্তু অল্প কয়টা ভাত খাইতে অনেক সময় লাগছে, অনেক সময় নিয়ে ভাত খাইছে। এবার আস্তে আস্তে করে আমি মহিলার পিছু নিলাম যে ঠিক আছে কই যায়। এই দেখলাম আমাদের গ্রামে হাঁটতেছে, এরকম বয়স্ক একটা লাঠি নিয়ে আমাদের গ্রামে হাঁটতেছে, কিন্তু অন্য কোনো বাড়িতে যায় না, অন্য কোনো বাড়িতে গিয়ে খাবারও চায় না, শুধুমাত্র আমাদের গ্রামে আমাদের বাড়িতেই খাবার চাইছে, আমাদের বাড়ি থেকে খাবার খাইছে, আর অন্য বাড়িগুলোর সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি কিন্তু দূর থেকে ওনাকে ফলো করতেছি। তা আমি এটা বুঝতে পারতেছিলাম না, কিরে অন্য বাড়িতে খাবার চায় না কেন? মানে অন্য বাড়িতেও তো খাবার চাওয়ার কথা, অন্য কোনো বাড়িতে খাবার না চেয়ে শুধু আমাদের বাড়িতে কেন খাবার চাইলো? আর আমাদের বাড়িতে খাবার খেয়ে সে এইভাবে গ্রামে ঘুরতে এসে কেন? এরকম করতে করতে প্রায় মাগরিবের আজানটা দিয়ে দিবে, এরকম একটা অবস্থা। মাগরিবের আজানটা দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে আমি মহিলাটাকে আর দেখতে পাচ্ছি না। আজানটা দিয়ে দিল, মহিলাটাকে দেখতে পাচ্ছি না, মানে একটা বাড়ির মধ্যে ঢুকছে, ওইখান থেকে উধাও। পরে এই দিকে সেই দিকে বিভিন্ন দিকে মহিলাটাকে আমি খুঁজতেছি, তারে আর পাই না। মাগরিবের আজান দিয়ে দিছে, ওই সময়টা পর্যন্ত মহিলাটার আর পাওয়া গেল না। এবং এরপর আমি তারে প্রায় রাত্র 8টা-9টা পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় আমাদের গ্রামের মধ্যে বিভিন্ন ঘরে গিয়ে খুঁজলাম, না কোথাও ওই মহিলা আর নাই। এবার যখন আমি মহিলাকে না পাওয়ার পরে আমি বাড়িতে এসে মারে বললাম যে মা এই ঘটনা বিস্তারিত মাকে সব কিছু বলছি। মা আমারে বলে, বাদ দে তো, আমরা এমনি অভাবে আছি, আমরা যন্ত্রণার মধ্যে আছি, এই মহিলা কোত্থেকে আসছে, কি আসছে, তার বয়স কত, সে দেখতে কেমন, এইসব আমাদের জানার দরকার নাই, পেটের মধ্যে আহার নাই, এত চিন্তা ভাবনা করে কি করব, এটা বাদ দে, এটা কোনো কথা না। এই বলে আমার আম্মা তখন এই বিষয়টা স্কিপ করে গেল, এটা নিয়ে মার কথা বললো না। কিন্তু কোনোভাবে আমার মাথা থেকে এই জিনিসটা যাচ্ছে না, এই মহিলা কি তার পরিচয়, এবং কেন সে একটা যুবতী মেয়ে হয়েও এভাবে বুড়ো কণ্ঠে আমার মায়ের সাথে কথা বলে গেল, আমাদের এখানে খাবার খাইলো, তার কারণটা কি? এই করতে করতে প্রায় আরও সপ্তাহখানিকের মতো কেটে গেল। সপ্তাহখানিক পরে আরেক দিন হলো কি আমি এই মহিলাটাকে আবারও দেখলাম। ওই দিন দেখলাম কি আমি পুকুরে গোসল করতেছি দুপুরবেলা, এই মহিলা করলো কি কোত্থেকে জানি একটা আপনার বস্তা এরকম করে কাঁধে করে নিয়ে আসতেছে। দেখে আমার কাছে যেটা মনে হলো যে মহিলা সম্ভবত কোনো গ্রামে ভিক্ষা করছে, আশেপাশে কোনো একটা গ্রামে ভিক্ষা করে বস্তাটা নিয়ে আসছে। তো বস্তাটা যখন নিয়ে আসতেছে, আমি তখন পুকুরের মধ্যে আমি মহিলাটাকে দেখে দৌড় দিয়ে পুকুর থেকে উঠে গেলাম। উঠাই তখন একটা গামছা বেচাইলাম, পরনে একটা গামছা পরলাম, গামছা পরে মহিলাকে ফলো করে যে মহিলা কই যায়, কারণ আমাদের গ্রামে তো মহিলা থাকার কথা না, আমাদের গ্রামে তো মহিলার কেউই নেই, এই গ্রামে তো মহিলার পরিচিত কেউ নেই, তাহলে মহিলাটা যাবে কই এবং কেনই বা এখানে আসছে? এবার মহিলাকে আমি ফলো করতে থাকি, ফলো করতে আমি দেখলাম আমাদের গ্রামের পাশে খালের পার বলতে এটা একটা চরের মতো হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন খাল যখন এইভাবে টান নেয়, মধ্যখানের কিছু জায়গা আছে এটা চরের মতো হয়ে যায়।
আমি খেয়াল করে দেখলাম মহিলা ওই চরের ভিতরে একটা দ্বীপের মতো আছে, ওই দ্বীপে অনেক গাছগাছালি আছে, ওই দ্বীপের দিকে চলে গেল। তখন ঘড়ির সময় আনুমানিক প্রায় 2টার মতো বাজে, 1:30 কি 2টা এরকম হবে, জোহরের আজানের পরে। যখন ওইখানে চলে গেল, আমার জানা মতো ওইখানে কোনো ঘর বাড়ি নেই, ওইখানে কোনো মানুষ থাকে না, এটা একেবারে একটা ছোট্ট একটা দ্বীপ, ওই দ্বীপে কোনো মানুষের বসতি নেই। তাহলে যেই দ্বীপের মধ্যে কোনো মানুষের বসতি নেই, কোনো মানুষ থাকেই না, মহিলা ওই দ্বীপের মধ্যে গেল কেন? তা আমার ভাই পেটে লাগছে খিদা, যার জন্য আমি আর ওই দ্বীপের মধ্যে গেলাম না, ঘরে আসলাম। ঘরে এসে ভরপেট খাবার খেলাম, খাবার খাইয়া আমি আবার ওই দ্বীপের পানে হাঁটতে শুরু করলাম। আমি বিশ্বাস করবেন না, দ্বীপের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এটা মোটামুটি অনেকটা বড়, এলাকাটা একটু বড় এবং এটার মধ্যে প্রচুর গাছগাছালি আছে। আমি তখন করলাম কি, এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে খুঁজতে শুরু করলাম মহিলাটাকে। আর মহিলা যদি এখানে থাকে তাহলে তো সে অবশ্যই কোনো একটা ঘর বানাবে, ঘর বানিয়ে কোনো একটা ঘরের মধ্যে থাকবে, এবং তা না হলে সে কোথায় যাবে? আমি তখন এই ঘরের ওই দ্বীপের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় এই মহিলাকে খুঁজে বেড়াইতে আসি, কিন্তু কোথাও আমি মহিলাটাকে খুঁজে পাচ্ছি না, কোথাও নাই। এদিকে ওইদিকে বিভিন্ন দিকে খুঁজলাম, প্রায় আপনার আসর আজান দিল, মাগরিবের আজান দিয়ে দিল, এরপর আমি মহিলাটাকে পাইলাম না। মাগরিবের আজানটা দেওয়ার পরে আমি তখন চলে আসছি, বাড়িতে আসছি। বাড়িতে সেই ঘটনা আমি আবার আমার মাকে আবার বলি, আমার একটা অভ্যাস ছিল কি, বাইরে যাই হইতো যেটাই হইতো আমি সব কিছু আমার আম্মুর সাথে শেয়ার করতাম। এবার আম্মাকে বলার পরে আম্মা দিল আমাকে এক ধমক দিল এবং আমাকে গালাগালি শুরু করলো যে তুই এরকম কেন শুরু করলি, কেন তুই এরকম পাগল হয়ে গেলি? ওই মহিলা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তুই মহিলারে খুঁজতে যাবি কেন? এই মহিলাকে তুই খুঁজতে যাবে কেন? মা আমাকে ধমকাধমকি করলো। যাই হোক, এরপরে রাতের বেলায় ঘুমিয়ে গেলাম এবং এই রাতে ঘুমিয়ে যাওয়ার পরে এই রাতের মধ্যে আমি মহিলাটাকে স্বপ্নে দেখলাম বলতে কি, সে আমার কাছে আসছে, স্বপ্নে এসে আমাকে বলতেছে যে তুমি আমার পিছনে লাগছো কেন? আমাকে এটা বলে, তুমি আমার পিছনে কেন লাগছো? আমার পিছনে এইভাবে লাগো না, আমার পিছনে লাগলে তুমি বিপদে পড়বা, এবং তুমি আমার পিছনে লাগো না। এটা আমাকে স্বপ্নে দেখাইছে 2-3 বার। জিনিসটা স্বপ্নে দেখার পরে এই প্রতি আমার কৌতূহল আরও বেড়েছে। আরে কি রে, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, এই মহিলাকে আমি স্বপ্নে দেখলাম কেন? এবং এরপর থেকে আমি প্রতিদিন সকালবেলা নিয়ম করে ওই বাড়িতে ওই দ্বীপের মধ্যে যাই এবং দ্বীপের মধ্যে এই পারে ওই পারে বিভিন্ন পারে আমি দ্বীপে এটাকে খুঁজে বেড়াই। এরকম করতে করতে একদিন দুপুরবেলা খোঁজাখুঁজি করতেছি এবং খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে আমার ব্রেনটা জানি কেমন হয়ে যায়। ব্রেনটা কেমন হয়ে যাওয়ার পরে আমি দ্বীপের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম, দ্বীপের এই পারে যাই ওই পারে যাই, এইদিকে যাই ওইদিকে যাই, বিভিন্ন দিকে যাচ্ছি। আমার মাথাটা আউলে গেছে, আমার মাথাটা পুরোই আউলে গেছে। আমি আর রাস্তা খুঁজে পাই না, ওখান থেকে বেরোয়ার রাস্তা খুঁজে পাই না। যাই হোক, একটা পর যেরকম অনেক খোঁজাখুঁজি করে দোয়া দরুদ পরে এখান থেকে আমি তখন বেরিয়ে আসার পরে এই ঘটনাটা আমি তখন আমার একটা বন্ধুকে জানাই, আমাদের গ্রামেই থাকে ও। ওরা তখন বিষয়টা জানে, ও আমারে বলে একটা কাজ কর, আমি আর তুই মিলে রাতের বেলায় যাব। আমি বললাম যে মহিলা এটার মধ্যেই থাকে, এই জায়গায় মহিলা থাকে, এটা একটা মেয়ে বোরকা পরে নাটক করে মহিলার কণ্ঠে ভিক্ষা করে, ওরে আমরা ধরবো। তাই আমরা বলে ঠিক আছে, আমরা তাহলে রাতের বেলায় যাব। রাতের বেলায় তো আর মহিলা রাতের বেলায় তো থাকবে, হয়তো দিনের বেলায় কাজে কামে চলে যায়, ভিক্ষা করার জন্য চলে যায়, কিন্তু দিনের বেলায় তো থাকবে, রাতের বেলায় তো থাকবে, আমরা রাতের বেলায় গিয়ে মহিলাটারে ধরবো। আমি বললাম হ্যাঁ, তোর আইডিয়া ঠিক আছে, তাহলে আমরা রাতের বেলায় যাব। এবার যখন রাত্রি গভীর হলো, এবার গভীর রাতে আমি আর আমার বন্ধু তখন মিলে রওনা দিলাম এই মহিলাটাকে ধরার জন্য। তো মহিলাকে ধরার জন্য আমরা যখন ওই এটার মধ্যে ঢুকার পরে আমার বন্ধুরা আমি বলতেছি, তুই এক পাশে খোঁজ, আমি এক পাশে খুঁজি। ওর হাতে একটা হারিকেন, আমার হাতে আরেকটা হারিকেন, দুইজনে দুইটা হারিকেন দিয়ে এরকম করে খোঁজাখুঁজি করতেছে। এরকম খুঁজতে অনেকটা খুঁজলাম, বাট মহিলারা পাইলাম না। হঠাৎ করে আমার হারিকেনে কিন্তু আমি ফুল করে এনেছিলাম, তেলটা একদম ফুল আনছিলাম, হঠাৎ করে দিয়ে হারিকেনের রেশাটা যেটা সেটা জ্বলে যাচ্ছে, হারিকেনে তেল নাই, হারিকেনটা নিভে গেল। হারিকেনটা যখন নিভে গেল আমি তো অবাক হয়ে গেলাম, কিরে হারিকেন নিভে গেল, এখন আমি কি করবো? এখন তো আমি আরও বিপদে পড়ে গেছি, পড়ছি। এই যে হারিকেনটা নিভে গেল, এবার আমার বন্ধুরা ডাকতেছে, আমার বন্ধুর নাম ছিল মোশারফ। ওই ডাকতেছে, মোশারফ, ওই মোশারফ। অনেকবার ডাক দিলাম, ওর আর কোনো সন্ধান পাই না, ও আর কোনো কথা বলে না। তা আমার কাছে যেটা মনে হলো, ও মনে হয় বাইরে গেছে, মনে হয় কোনো একটা দিয়ে ও মনে হয় বেরিয়ে চলে গেছে আমাকে না নিয়েই। আমি তখন আস্তে আস্তে করে বেরোবো, হারিকেন কিন্তু তখন নিভে গেছে। এই করে যখন একটু সামনের দিকে আসলাম ভাই, তখনই দেখলাম ভয়ানক আকৃতির এক সাপ। আমার জীবনে আমি এত বড় সাপ দেখি নাই। সাপটা পুরো গাছটাকে এরকম পেঁচিয়ে মাথাটা বের করে আছে, খুবই ভয়ঙ্কর আকৃতির। এবং নর্মালি দেখলে এটা কোনো সাপ মনে হবে না, মনে হবে কোনো একটা দৈত্য বা দানব, এরকম কিছু। আমি দেখার পরে হাত থেকে হারিকেনটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে পিছন থেকে দিলাম দৌড়, পিছনে দিয়ে দৌড় দিলাম।
এবার পিছনের দিকে দৌড় দেওয়ার পরে আমি দৌড়াচ্ছি, দ্বীপ আর শেষ হয় না। এই যে দ্বীপটা আছে, এই দ্বীপ কিন্তু আর শেষ হয় না, কিন্তু আমি দৌড়াইতে মানে দৌড়াইতে আসি। আর কোন দিকে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি আমি আবারও জানি না। এরকম করে দৌড়ে আবার সামনে গেলাম, আমি আবারও ওই ভয়ঙ্কর সাপটারে দেখলাম। আবারও সামনে গিয়ে সাপটা, এবার দ্বিতীয়বার যখন সাপটারে দেখলাম আমি তখন ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। একে তো দৌড়াতে পুরো ক্লান্ত হয়ে গেলাম, তারপরে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সাপটাকে আবার ওইখানে দেখার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞানটা আমি হারিয়ে ফেলে অজ্ঞান হয়েছে, এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখনই হলো কি আমাদের মানে আমার যখন অজ্ঞান হয়ে যায় তখন আজান নেয়। আমার মনে আছে যে আমি এরকম করে আমাদের গ্রামে তখন আজান দিতেছিল, আজানের শব্দটা কোনো রকমের কানে আসলে পরে আমার জ্ঞান তখন ফিরে আসে। তখন আমি কী করি, দৌড়ে কোনো রকমে বাড়ির মধ্যে আসি। বাড়িতে এসে তখন মানে জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলে তখন মায়ের কাছে পুরো ঘটনাটা খুলে বলি যে মা, এমন এমন ঘটনা এটা আমার সাথে ঘটছে। আমার মা তো আমার উপরে খুব রেগে গেল, যেটা তুই কেন করলি, কী কারণে করতে গেলি, এরকমটা তুই কেন করলি, তোর কি যাওয়া দরকার ছিল, তুই কেন এখানে গেলি। মানে আম্মু আমাকে মোটামুটি অনেক বকাঝকা করতেছে যে আমার ওখানে যাওয়া ঠিক হয় নাই। আমারও কাছে মনে হচ্ছে যে আমি এটা আসলে অন্যায় করছি। এরপরে আমি ওই বাড়ির দিকে মানে ওই জায়গাটার দিকে আর যাই না। ওই যে আর ইদি মাঝে কিন্তু আমাদের ওই জমি জমা কিন্তু আর ঠিক হলো না, তা আগের মতোই রয়ে গেল। মানে কোনো কিছু মানে হলো না, আগের মতো রয়ে গেল। আমি আর ওইখানে যাই না, মানে ওই জায়গাটার ভিতরে যাওয়াটাই আমি বন্ধ করে দিই। এইভাবে আরও কয়েকদিন কেটে গেল। আরও কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় আমি এই মহিলাটাকে আবারও স্বপ্নে দেখি, এবং স্বপ্নে এসে সে আমাকে বলতেছে যে আমারে বলে যে এই আসাদুল, তোমাদের তো কোনো ফসল হয় না, তোমাদের সমস্ত ফসল মানে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বহু বছর ধরে তোমরা এই সমস্যার মধ্যে আছো, এই সমস্যা থেকে আমি তোমাকে মুক্ত করব। তুমি যেহেতু আমাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছো, আর তোমাদের গ্রামের এই দুর্দশা দেখে আমার কাছেও মায়া লেগেছে, আমারও কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমি আসছি তোমাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু তোমাদের গ্রামের মানুষগুলো আসলেই ভালো না। প্রত্যেকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে অত্যাচার করেছে, আমার সাথে কটূক্তি করে কথা বলেছে। শুধুমাত্র তোমাদের পরিবারে একজন তোমার মা আমার সাথে একটু ভালো করে কথা বলে, আমাকে দুমুঠো খেতে দেয়। ওইখান থেকে আমার কাছে ভালো লাগেছে, আর ভালো লাগার জন্যই আমি তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি। তুমি এই জিনিসটা একটা বড় মানে একটা পানি আমি তোমাকে দিয়ে যাচ্ছি, পানির একটা বোতল। ওই বোতলটা তুমি কি করবা, একটা বড় বালতির মধ্যে ঢালবা। ঢেলে তুমি যখন ফসলগুলো মানে যে সময়টাতে তোমাদের ওই ফসলে পচন ধরে, ওই সময়টাতে ওই পানিটা ফসলের মধ্যে ছিটাই দিবা। সার বা ওষুধ যেরকম করে জমিনে ছিটানো হয়, এরকম করে পানিটা ছিটাই দিবা। পানিটা যখন অর্ধেক হয়ে যাবে আবার পানি দেবা, কিন্তু খবরদারে পানিটা পরিপূর্ণভাবে শেষ করবা না। যদি এটা তুমি করতে পারো তাহলে তোমাদের ফসল আর নষ্ট হবে না। এই কথাটা তখন আমাকে এই মহিলাটা বা ওই নিয়ে আমাকে স্বপ্নে এসে বলে গেল, এবং আমাকে এটাও বললো যে আমি যে তোমাকে এটা বললাম, এটা কিন্তু তুমি কাউকে জানাবা না, তোমার পরিবার বন্ধু বান্ধব কাউকেই বলতে পারবা না, এটা তুমি করো। এই বলার পর আমার তখন ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখেন আমি একটা বালিশের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছি। আমার বালিশের নিচে যদি কেউ কোনো কিছু দিতে হয় তাহলে অবশ্যই আমার বালিশটাকে টান দিতে হবে, টান দিয়ে আমার বালিশের নিচে দিতে হবে। আমার মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বালিশটা ঠিক যেমন আমি শুয়েছি তেমনই আছে, অথচ বালিশটা টান দিয়ে আমি বালিশের নিচে আমি তখন এই বোতলটা পাই, মানে সীসাটা পাই। এবং আমি তখন চিন্তা করলাম যে আমি স্বপ্নও দেখলাম এবং বাস্তবেও পাইলাম, এটা কোত্থেকে আসলো। ওই সময় কিন্তু আমাদের ফসল নষ্ট হওয়ার সময় চলে আসছে। সবাই আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আবারও ফসল লাগাইলাম, এবার তো আবারও নষ্ট হবে। এবার কী করলাম, ওই ফসলের উপরে আমি তখন ওই যেমনি আমাকে রাতে বললো ওইভাবে আমি তখন মানে পুরো এক বালতি পানি নিলাম। পানির মধ্যে আমি তখন ওই মানে যে সীসার মধ্যে যে পানিটা ছিল এটা ঢেলে দিলাম। এরপর ওই পানিটা অর্ধেক হয়েছে পরে আমি আবার পুরে এলাম, পানিটা অর্ধেক হলে আমি আবার পুরে এলাম। জাস্ট একটা বছর আমি এইভাবে শুধু আমাদের জমিতে দিয়ে গেলাম। আমাদের জমিতে দেওয়ার পর আমাদের জমির ফসলগুলো আর নষ্ট হলো না। এবং ফসল যখন নষ্ট হলো না, এরপর আমি তখন করলাম কি, অন্য জমিতেও দিতে শুরু করলাম। এরকম অন্য জমিতেও আমি তখন দিচ্ছি। এইভাবে দিতে দিতে সবাই আমার কাছ থেকে পানিটা নিয়ে যাচ্ছে, আমার কাছ থেকে পানি নিতেছে। আমি যেটা কবিরে যে করতেছি এরকম না, অনেকেই মনে করে আমি কোনো ঔষধ দিচ্ছি, আমি কোনো একটা ওষুধ আনছি এটা দিতেছি। আমার কাছ থেকে গ্রামের সবাই তখন পানি নিয়ে তাদের জমিতে এরকম করে পানিটা ছিটিয়ে দিচ্ছে, আর জমির ফসল আর নষ্ট হয় না। এই বছরটা এরকম করে কেটে গেল এবং কারো ফসল আর নষ্ট হলো না। এই বছর মানে দেখা গেল যে বছরের এই প্রথম যে আমাদের সবাই মানে আমরা সবাই মানে হচ্ছে ফসল পাইছি, কাঙ্ক্ষিত ফসল আমরা সবাই ঘরে উঠাইতে পারছি। আমাদের এই যে একটা সমস্যা ছিল গ্রামে, ওই সমস্যাটা সমাধান হয়ে গেল। কিন্তু আমার ভিতর থেকে এই জিনিসটা গেল না, যেটা কি এমন জিনিস
যেটা আমাকে এরকমভাবে স্বপ্নে দেখাইলো, যারা আমি বেশ কয়েকবার দেখলাম, এইটা এটার মধ্যেই থাকে, মানে এই জায়গাটার মধ্যেই থাকে। তাহলে এই জিনিসটা কি, এটা আমার জানতে হবে। এই জিনিসটা কি, কেন আসছে, বা কেন তিনি আমাকে এরকম করে রাতের বেলায় বললো। কারণ তিনি যদি আমার ক্ষতি যেত আমাকে মেরে ফেলতে পারতো, তিনি তো আমাকে মারে নাই। আমি এরপরে আবার ওনারা ওই জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজতে শুরু করি, দ্বীপের মধ্যে ওই গাছের ফাঁকে ফাঁকে আমি আবার ওনারাই খুঁজি। এবং খুঁজতে খুঁজতে ওই রাতে উনি আমাকে আবারও স্বপ্নে দেখায়, আমাকে আবারও বলে যে আসাদুল, তুমি এখানে কেন আসো? আমি যে তোমাকে বললাম আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও, তুমি কেন আসো? আমি তখন বললাম, স্বপ্নেই তারে বলতেছে আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে কথা বলতে চাই। উনি আমাকে বলে, আমাকে দেখলে তুমি ভয় পাবা, আমার চেহারা স্বাভাবিক মানুষের মতো নয়। আমি বললাম, দেখেন আপনার চেহারা যেমনই হোক, যে রকমই হোক, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে একটু দেখতে চাই, আমি অন্তত একটুখানি আপনাকে দেখতে চাই। পরে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, আমি তোমার সামনে পড়বো, কিন্তু তুমি ভয় পাবা না। আমি বললাম, ঠিক আছে, আমি ভয় পাবো না। এর পরের দিনে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ওখানে খুঁজতে শুরু করলাম। সারাটা দিন খুঁজলাম, আমি ওনার আর পাইলাম না। মানে সারাটা দিন খুঁজে আমি ওনাকে আর পাইলাম না। না পাওয়ার পরে ওই রাতে আমি এসে বাড়িতে এসে গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করছি, করে আমি ক্লান্ত ছিলাম তো ঘুমিয়ে গেছি। এবার এরপরে রাতে সে আমাকে আবারও স্বপ্নে এসে দেখাইতে আসে, আমাকে বলতেছে, আসাদুল, আমি তোমার সামনে যাইতাম, একটা কারণে যাই নাই, সেটা হচ্ছে তোমার শরীর পবিত্র ছিল না। তো পরে আমার মনে হয়েছে, আরে রাত্রে তো আমার একটা সমস্যা হয়েছে, আমি তো সকালে গোসল করি নাই, এবং গোসল না করে ওখানে চলে গেছি। এর পরের দিন আমি আবারও গোসল করলাম, ওই দিনটা শুক্রবার ছিল। গোসল করে আমি সকালবেলা আল্লাহর নামের পরে ওই জঙ্গলের মধ্যে ঢুকলাম, এবং জঙ্গলের মধ্যে ঢোকার পরে আমি তখন এই জিনিসটাকে দেখতে পেলাম। প্রথমত আমি একটা সাপ দেখলাম, মানে ভয়ঙ্কর আকৃতির একটা বিশাল সাপ দেখলাম, এবং সাপটা এরকম করে আমার সামনে দিয়ে 2-3 বার মানে ফোনা ধরে ধরে চলে গেছে। আমি ভয় পাই না, আমি জঙ্গলের ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমি দেখলাম যে উনি বসে আছে, বোরকা পরিহিত অবস্থায় বসে আছে, এবং যাওয়ার পর আমি ওখানে গিয়ে সালাম দিলাম। পরে উনি সালামের উত্তর নিল, নিয়ে বলল বসো। আমি বসে বললাম, ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছি, তুমি কেন আসছো? আমি বললাম, আমি তো আসছি আপনাকে দেখার জন্য। আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, আমাদের পুরো গ্রামবাসীকে মহা বিপদ থেকে রক্ষা করলেন। আজ আমরা দুমুঠো দুবেলা খেয়ে বেঁচে আছি, এবং সেটা তো শুধুমাত্র আপনার অবদান। আপনি যদি আমাদেরকে ওভাবে সাহায্য না করতেন, তাহলে হয়তো আমাদের পেটে ভাত জুটতো না, আমরা আরও অভাবে দিন কাটাতাম। তো ঠিক আছে, আমি আপনাকে একটু দেখতে চাই। পরে এটা আমাকে বলতেছে যে তুমি তো আমাকে চাইলেই দেখতে পারবা না, আমি তো সরাসরি কারোর সামনে যাই না। আমি বললাম, সেদিন তো আপনি আমাদের বাড়িতে গেছিলেন, খাবার খাইছেন, আমি আপনাকে আদো আদো দেখতে পাইছি, আপনি দেখতে অনেক সুন্দর, আপনি অনেক ইয়াং একটা মানুষ, কিন্তু আপনি এরকম মানে বৃদ্ধ মহিলার মতো চলাফেরা কেন করেন? পরে তিনি আমারে বলতেছে, আমাদের কোনো বয়স নেই। আমারে বলে, আমাদের কোনো বয়স নেই, আমরা যে কোনো বয়সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারি, বা যে কোনো, আমরা চাইলে বুড়ো হওয়ার পরেও আমরা একেবারে আমাদের মানে কচি বয়সটা আবারও ফিরে পাই, চাইলে আমরা সব বয়সেই যেতে পারি, এবং যে কোনো বয়সে আমাদের মৃত্যু ঘটে। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম ইশরা। আমি বললাম, যে আপনি কি মুসলিম? বলে, হ্যাঁ আমি মুসলিম। আমি বললাম, আচ্ছা আমি আপনাকে একটু দেখতে চাই। পরে আমাকে বলে, কেন দেখবা আমাকে? আমি বললাম, একটু দেখি। পরে উনি মুখটা একটু সরালো, তো মুখটা সরানোর মানে পর্দার কাপড়টা সরাইলো। সরানোর পরে আমি ঠিক যেটা ধারণা করেছিলাম যে এইটা দেখতে অনেক সুন্দর হবে, আসলেই ঠিক মানে এত যে সুন্দর বলার মতো না, মানে যার দিকে তাকায় থাকতে ইচ্ছে করে, অসম্ভব রকম সুন্দর এক চেহারা। আমি এটার মুখের দিকে অনেকক্ষণ তাকাইছিলাম। পরে আবারও কাপড়টা ফেলে দেয়, মানে কালো কাপড়টা ফেলে দিল। ফেলে দিয়ে আমাকে বলতেছে যে তোমার আমার অনেক ভালো লাগছে, তুমি আসলে আমাকে নিয়ে তোমার অনেক কৌতূহল, তো তুমি যে এখানে আসবা, অন্য কাউরে কিন্তু কখনোই আনবা না, বা আমার সাথে তোমার দেখা হয় এখানে তুমি আসো, এটা তুমি কারো কাছে বলবা না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, কিন্তু আমি কিন্তু আপনার কাছে আসবো, প্রতিদিনই আসবো। বলে, ঠিক আছে তুমি আইসো। এরপরে আমি প্রায় প্রতিদিনে ওই জঙ্গলের ভিতরে যাইতাম, এবং জঙ্গলের ভিতরে গেলে পরে আমি তার সাথে কথা বলতাম, তার সাথে বসতাম, এবং আমি জানতে পারি এটা একটা পরী, মানে জিনের মেয়ে, জিনের কন্যা, জিনের পরী। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনি কত বৎসর ধরে আছেন? উনি বলে, আমি বহু বৎসর ধরে, তোমারও জন্মের আগে, তোমার বাবারও জন্মের আগে আমি এই জায়গার মধ্যে থাকতেছি। আমি তখন বললাম, বাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার বয়স কত? উনি বলে, আমার বয়স অনেক। এবং ওনার ওই বয়সের কথা শুনে আমার তখন কাঁপ দিছে, এবং জিজ্ঞেস করলাম, আপনার বিয়ে হয়েছে? বলে, না, আমার এখনও বিয়ে হয়নি, কারণ আমাদের হিসাবে আমার এখনও প্রাপ্তবয়স হয়নি। মানে আমি তখন অবাক হয়ে গেলাম যে তাইলে তাদের প্রাপ্তবয়স কত বৎসরে হয়। উনি আমাকে যেটা বলো যে ওনার বয়স প্রায় 400 বৎসরের উপরে। তাই 400 বৎসরের উপরে যদি হয়ে থাকে, উনি এখনও ইয়াং, আমারে বলে এখনও বিয়ের বয়স হয়নি, তাহলে কতশো বৎসর পরে ওনার বিয়ের বয়স হবে। তা আমি বললাম, আচ্ছা আপনার পরিবারে আর কে কে আছে? বলে, আমরা সবাই থাকি,
আমি বললাম যে এখানেই থাকেন? বলে না, এখানেই থাকেন, এখানে শুধু আমিই থাকি, আমার বাবা মা ভাই আছে, এরা বিভিন্ন জায়গায় থাকে, আমাকে বিভিন্ন জায়গায় ঠিকানা দেয়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অনেক ভালো। এরপর আমি সবসময় যাইতাম এবং যেতে যেতে একটা পর্যায়ে সে যে একটা জিন, আমি যে একটা মানুষ, এইটা আমার কাছে আর মনে হতো না, মানে এটার অনুভব হতো না। নর্মালি যাইতাম, তার সাথে কথা বলতাম, তার সাথে বসতাম, এরকম করতে করতে আমার কাছে মনে হলো যে সে আমার আপন কেউ। মানে এরকম হয় না যে ঘনিষ্ঠ কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ কোনো ফ্রেন্ড, এরকমটা মনে হচ্ছে যে সে যে আসলে একটা জিন, আমি এটা মানে ভুলেই গেছি। তো তার সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে আমি তার শরীরেও হাত দিতাম, কি তার শরীরটা ছিল একেবারে ঠান্ডা, একদম ঠান্ডা ছিল, বরফের মতো ঠান্ডা ছিল তার শরীর। তার শরীরের সাথে শরীর নিয়ে থাকা যায় না, এরকম ঠান্ডা। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন অলওয়েজে যাইতাম, গল্প করতাম, কথাবার্তা বলতাম, এবং এরকম করতে করতে তার প্রতি আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। এবং এরই মাঝে আমার অনেক বয়সও হয়ে যায়, আমার বয়স তখন প্রায় আপনার 28 থেকে 29 বছরের মতো হয়ে যায়। তো সবাই আমাকে বিয়ের কথা বলে, আমাকে সবাই বলে বিয়ে শাদী করার জন্য, সবাই বলে। এবং এই পরীটা ইশরাও আমাকে বলে যে বিয়ে করে ফেলেন, আপনি বিয়ে করে ফেলেন, আপনার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই পারেন। কিন্তু আমার না বিয়ে করতে ইচ্ছে করতেছে না, যে আমি এখন বিয়ে করব না, আর আমি তো ওই পরীর সাথেই আছি, সুতরাং আমার বিয়ে শাদীর প্রয়োজন নাই। এবং সে আমাকে খাওয়া দাওয়া করাচ্ছে এবং খুব দামি দামি খুব মজাদার সুস্বাদু খাবারও আমাকে খাওয়ার কাছ থেকে খাবারও খাচ্ছি, বা সব কিছু মিলিয়ে তখন সময়টা অনেক ভালোই কাটতেছে, সময়টা অনেক ভালো কাটতেছে, দিন রাতগুলো খুব ভালোই কাটতেছে, আর কোনো সমস্যা নাই, কোনো অভাব অনটন নাই। তার সাথে আমি তখন আমার মতো করে মিশে আছি। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমার বয়স প্রায় 30-এর কোটে এসে দাঁড়িয়েছে। আমি 30-এর কোটে আসার পরে তার একদিন বললাম যে ইশরা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি পারেন আমার কাছে সঠিক উত্তর দিবেন, কারণ এটা আমার জীবন মরণের একটা প্রশ্ন। উনি আমাকে বলে ঠিক আছে বলো। আমি বললাম দেখেন, আমি তো বিয়ে করি নাই। উনি বলে হ্যাঁ এটা তো আমি জানি। আমি বললাম আমি বিয়ে কেন করি নাই সেটা কি জানেন? বলে হ্যাঁ তুমি বলো। আমি বললাম তার কারণ হচ্ছে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার সাথে থাকতে চাই, এবং আপনাকে আমার ভালো লাগে, এই জন্য আমি বিয়ে করি নাই। পরে আমাকে বলতেছে তুমি যে আমার সাথে থাকবা, আমার সাথে সম্পর্ক করবা, তুমি কি জানো যে আমার কোনো শরীর নাই, আমি কোনো মানুষ না? আমি বললাম যে হ্যাঁ এটা তো আমি জানি, আপনি কোনো মানুষ না, আপনার কোনো শরীর নেই, এসবই আমি জানি, কিন্তু এরপরেও আপনি শুধু আমার সাথে বসে বসে গল্প করবেন, এরকম এখন যেরকম বসে আছেন শুধু এরকম গল্প করবেন, আমি আর কোনো কিছু আপনার কাছে চাই না। উনি আমাকে বলে তাহলে বিয়ে করতে হবে কেন? তুমি তো সবসময় এখানে আসো, সবসময় আমার সাথে গল্প গুজব করো, তাহলে বিয়ে করা লাগবে কেন? আমি বললাম না, বিয়ে করতে চাচ্ছিলাম যে আপনাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো, আমার বাড়ি নিয়ে যাব, আপনি আমার পরিবারে থাকবেন। আমাকে বলে যে না, আমাদের কখনো বিয়ে হয় না মানুষদের সাথে, আর আমরা কখনো মানুষদেরকে বিয়েও করি না, সুতরাং এই চিন্তা করে লাভ নাই, তুমি এখানে আইসো, আমি তোমার সাথে কথা বলবো। এরকম করে সবসময় তার কাছে যাইতাম, তার সাথে গল্প গুজব করতাম, কথাবার্তা বলতাম। এই করতে করতে আমাদের বয়স প্রায় 30-এর কোটা তখন পার হয়ে গেছে। আর পরিবার থেকে সবাই বিয়ে করছে, আমার ভাই, ছোটো ভাই যে বিয়ে আছে সেও বিয়ে করছে, ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে, ভাইদেরও বিয়ে হয়ে গেছে, আব্বা আম্মাও তখন মরতে বসছে, ওদেরও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমি আর বিয়ে করি না। এমন করতে করতে একটা সময় হঠাৎ করে আমাদের এলাকাতে, মানে যে বনটা আছে ওই বনের পাশে একটা কোম্পানি তখন আসে, পাকিস্তানি একটা কোম্পানি আসে। ওই কোম্পানি তখন এখানে একটা ইন্ডাস্ট্রি বানাবে, কিসের জানি একটা বড় মিল বানাবে, তারা তখন ওখানেই জায়গাটা মানে স্থির করে। আর ওইখান দিয়ে একটা রাস্তা হয়েছে, অনেক বড় একটা রাস্তা হয়েছে। এই রাস্তাটা হওয়ার কারণে তারা এখানে একটা ইন্ডাস্ট্রি বানাবে, এই নিয়ে তখন কথাবার্তা বলতেছে। তো এটা নিয়ে কথাবার্তা বলি, যাদের জমি তাদের সাথে কথাবার্তা বলে জমি কিনতেছে। তো এরকম করে জমি কিনতেছে দেখা আমি তখন কিরে জমি কিনতেছে, তো এখানে যে এগুলো উজাড় করে ফেলতেছে, মাটি ফালাইতেছে, ধানি জমি ধান কাইটে এখানে মাটি ফেলতেছে। পরে আমি এইটাই ইশরার সাথে কথা বলি, আমি ইশরাকে বলি ইশরা, এমন এমন ঘটনা এখানে যেটা হইতেছে এটা কেন হইতেছে? ইশরা আমাকে বলে দেখো, কিছুদিন আগে, কিছু বছর আগে তোমাদের পরিবারে মানে তোমাদের গ্রামে একটা গজব আসছিল, আমি আল্লাহর অশেষ মেহরবানিতে সে গজব থেকে তোমাদেরকে রক্ষা করেছি, কিন্তু এখন তোমাদের উপরে যে গজবটা আসবে এটা থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আমি বললাম কিসের গজব? ও বলে এটা তোমাদের জীবন মরণের গজব। তোমাদের যে ইন্ডাস্ট্রি দেখানো হচ্ছে, যে ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ওখানে একটা বিশাল কোম্পানি করা হবে, তোমাদের এলাকার লোকজন ওখানে কাজ করবে, তোমাদের এলাকার লোকজন উন্নতি হবে। আসলে মূলত এখানে তোমাদের এলাকার কোনো লোকজন কাজ করবে না, এবং তোমাদের এলাকার কোনো লোকজন এই জায়গার মধ্যে কাজ করবে না। এইটা করা হচ্ছে শুধুমাত্র ওই কোম্পানি এইখানে তাদের, মানে এটা পাকিস্তানিরা করেছিল, যে তাদের এখানে কিছু কাজ করা হবে, তারাই করবে, এবং তোমাদের গ্রামের মানুষ এখানে বিপদে পড়বে তারা যদি কাজ না, মানে তোমাদের গ্রামের ফসল হবে না, মানুষের ফসল নষ্ট করবে, এবং এটা থেকে প্রচুর পরিমাণের বর্জ্য ময়লা আবর্জনা বেরোবে, আশেপাশের কোনো জমিতে আর ফসল হবে না।
এবং তেল যখন এভাবে নামতে থাকবে তখন দেখা যায় যে তোমাদের জমিগুলোতে উর্বর নষ্ট হয়ে যাবে। একটা কাজ করো, এটা বন্ধ করার ব্যবস্থা করো। ও আমাকে বলে, আমি তখন বললাম যে আমি হচ্ছে গ্রামের একটা ছেলে, সাধারণ ছেলে, আমার কথায় কি আর এত বড় ইন্ডাস্ট্রি বন্ধ হবে? তখনও কিন্তু পাকিস্তানের হাতে আমাদের এই দেশটা ছিল। পরে আমি তখন করলাম কি, আমাদের এলাকার এক দাদা আছে, বড়দাদা, আমি তখন বড়দাদার কাছে গেলাম। বড়দাদারে গিয়া বললাম যে দাদা, এখানে যে ইন্ডাস্ট্রি যা বানাইতে আছে, এই ইন্ডাস্ট্রিটা কেন বানাইতে আছে এবং এটা তো বন্ধ করে দেওয়া দরকার, এটা আমাদের গ্রামে ক্ষতি করবে। আমার বড়দাদা আমার বলে, আরে না, কে তোকে বলে ক্ষতি করবে, এটা আমাদের গ্রামের উপকার করবে। আমাদের গ্রামে তোর মতো যারা ইয়াং ছেলেরা আছে তারা এই কারখানায় কাজ করবে, একটা ইনকাম হবে। আমি বললাম যে এটা কিসের কারখানা হবে? ওই দাদা আমার বলে, আমি তো জানি না। তো উনি নিজেও জানে না যে এই কারখানাটা কিসের হবে, কেন এখানে এরকমভাবে হচ্ছে মানুষ আসবে থাকবে, মানে আমি না বুঝতে পারতেছি না। পরে গ্রামের অন্যান্য লোকজনদেরকে বলি যে এটা করা ঠিক না, এটা বন্ধ করে দিতে বলেন, এটা গ্রামের মানুষের ক্ষতি করে। এরকম করে একজন দুইজন তিনজনকে বলতে বলতে একদিন ওইটার যে যিনি প্রতিষ্ঠাতা, উনি একদিন আমাকে ওনার ওই কারখানায় ডাকে। তখন কিন্তু কারখানায় লোকজন কাজ করতেছে, চারপাশে দিয়ে কাজ করতেছে। পরে আমাকে ডাইকা বলে যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম বলছি। পরে বলে যে তুমি কি অমুকের ছেলে? আমি বললাম জি। পরে আমাকে বলে, তুমি আমার এখানে ইন্ডাস্ট্রি করতে বাধা দিচ্ছ কেন? তুমি কেন গ্রামের মানুষকে উস্কায় দিচ্ছ? গ্রামের মানুষকে গিয়ে বলতেছো যে এটা করা ঠিক না, এটা যাতে বন্ধ করে দেওয়া হয়, এটা তুমি কেন বলো? আমি বললাম যে দেখেন, এটা আমাদের গ্রামের ক্ষতি করবে, আমাদের গ্রামের মানুষ এই গ্রামে বসবাস করে, আমাদের এসবের দরকার নেই। আমরা মাঠে ফসল ফলাই, ওই ফসল খেয়ে আমরা বেঁচে থাকবো, আমাদের এটার প্রয়োজন নেই। পরে ইনি আমাকে বললো, তুমি তো গ্রামের কোনো মুরব্বী না বা তুমি গ্রামের কেউই না, সুতরাং তুমি এটাতে বাধা দিতে এসে নিজের বিপদ ডেকে এনো না। তুমি এটাকে বন্ধ করো, মানে তুমি মানুষকে বাধা দিও না। এরপরও আমি প্রতিনিয়ত বাধা দিতাম যে না, এটা করা যাবে না, এই ইন্ডাস্ট্রি যদি করা হয় তাহলে অনেক সমস্যা হবে, আমাদের গ্রামের মানুষের ক্ষতি হবে। আমি বারবার বাধা দিতাম, কিন্তু আমার বাধা উপেক্ষা করে ওরা ইন্ডাস্ট্রি বানাইতে আসে। একটা পর্যায়ে হলো কি, আমিও বাধা দিই এবং আমার সাথে যে পরিটা আছে ইশরাও বাধা দেয়। ওই ধরেন যারা কাজ করে রাতের বেলায়, ওদেরকে ইশরাও গিয়ে তাদেরকে ভয় দেখায়। আমি দিনের বেলায় লোকজন জোগাড় করি। এরকম করতে করতে ওই লোকটা, যিনি এটার মালিক ছিলেন, তিনিও ছিলেন পাকিস্তানে, ওনার বাড়ি। উনি তখন আমাকে ওনাদের লোক দিয়ে, মানে পুলিশ দিয়ে আমাকে তখন আটকায় ফেলে, আমাকে তখন বন্দি করে আমাকে তখন এই আপনার রংপুর থেকে ঢাকায় নিয়ে এসে আমাকে একটা জায়গার ভিতরে তখন আটকায় রাখে। এবং আমাকে যে জায়গাটার মধ্যে আটকায় রাখে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওনারা আমাকে ওইখানে ধরে আমার হাতে 2টা তাবিজ পরায় দেয়। মানে এরা কীভাবে জেনে যায় যে কোনো একটা আমি খারাপ কাজ করতে যাই, আমার সাথে কিছু একটা লিঙ্ক আছে, আমাকে 2টা তাবিজ 2 হাতে পরায় দেয় এবং পরায় দিয়ে এসে আমাকে ওই জায়গাটার মধ্যে নিয়ে আসে। আমি তখন নিজে হাতের তাবিজগুলো খুলে ফেলি। আমি তখন ইশরারে ডাকি যে ইশরার সাথে দেখা হয় কিনা। পরে ইশরার সাথে আমার দেখা হয় বলতে ও সরাসরি আসে না, ওর সাথে আমি কথা বলতে পারি। ও আমাকে বলে, তোমাকে যদি না আটকাতো তাহলে তো গ্রামের মানুষকে তুমি উল্টে ফেলতেছিলে। একটা সময় গ্রামের মানুষ সবাই এটার বিরোধিতা করতো, এই জন্য তোমাকে আটকাই ফেলছে। তবে আমি থাকতে তারা এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আমি যতক্ষণ বেঁচে আছি, আমি এই ইন্ডাস্ট্রি এখানে বানাতে দিব না। আমি এই গ্রামের মানুষের সুখ নষ্ট করবো না, কারণ আমি এই গ্রামকে অনেক ভালোবাসি, এই গ্রামের মানুষকে আমি অনেক ভালোবাসি। আমি এটাকে নষ্ট হতে দিব না। এরপর ইশরা প্রতিনিয়ত এটা করতো। আমার মনে আছে দিনটা ছিল মঙ্গলবারের রাতে ইশরা আসে, ওর সাথে আমার দেখা হয়, মানে দেখা হয় বলতে কথা হয়। এরপরে ইশরা আর আমার কাছে আসে নাই। বুধবারে আর ইশরা আমার কাছে আসে নাই, বৃহস্পতিবারে আসে নাই, শুক্রবারে আসে নাই। এরপর থেকে ইশরা আমার কাছে আসতেছে না। এখানে অনেক মানুষকে বন্দী করে রাখছে, আমি সহ আর অনেকে আছে যারা দেশের বিরুদ্ধে কথা বলতো। বা এই সময়টাতেই শুরু হয় তখন আপনার যুদ্ধ। এই সময়টাতে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধ যখন শুরু হয় এবং আমি তখনও আপনার জেলে বন্দি, যুদ্ধ শুরু হয়। সেখান থেকে আমি তখন কোনোভাবে ওই জায়গা থেকে বের হতে পারি। তখন কিন্তু আমার আর ইশরার সাথে কোনো দেখা নাই। ওইখান থেকে বের হওয়ার পরে আমি তখন যুদ্ধ অংশগ্রহণ করি এবং যুদ্ধ অংশগ্রহণ করার পর আমি আর আমার এলাকাতে গেলাম না, বাইরে থেকে আমি তখন 9 মাস যুদ্ধ করলাম এবং আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন সৈনিক বাংলাদেশের। এবং একটা পর্যায়ে আমাদের দেশ তখন স্বাধীন হলো। স্বাধীন যখন আমাদের দেশ হয়ে গেল, স্বাধীন হয়ে যাওয়ার পরে আমি স্বাধীন পতাকা নিয়ে আমি তখন আমার বাড়িতে ফিরি। তো আমার গ্রামে ফেরার পরে তখন আমার গ্রামের চিত্রটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। গ্রামের আগের মতো আর গ্রামটা নাই এবং ওই ইন্ডাস্ট্রি ভেঙে ফেলা হয়েছে। আমার বাবা, আমার মা, আমার বড় ভাই মারা গেছে এবং আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনটাও মারা গেছে। মানে এরকম একটা অবস্থা। এর মাঝে আমার যে ছোট ভাইটা ছিল, আমাদের যে ইশরা যেখানে থাকতো,
যে দ্বীপে থাকতো ওই দ্বীপটাকেও কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়, ওখানকার গাছপালাগুলো কেটে ফেলা হয়। পরে আমি সেখানকারে আমার ছোটো ভাইরে বললাম যে ওরা কি করেছিল আমাকে নিয়ে যাওয়ার পরে। পরে বলে ভাইয়া ওরা অনেকগুলো হুজুর আনছিল এবং অনেকগুলো হুজুর এনে এই যে জায়গাটা ইশরা থাকতো আর কি, আমি তো জানি ইশরা ওখানে থাকতো, আমার ছোটো ভাই তো জানে না, ওই জায়গাটার মধ্যে নাকি তারা চারপাশ দিয়ে কড়ি পরা দিয়ে তাবিজ পরা দিয়ে কেমনে কেমনে কী জানি ধরে নিয়ে গেছে, ওইটার ভিতর থেকে কী জানি ধরে নিয়ে গেছে। এইটা আমার ভাই আমাকে বলল। আমি তখন বললাম যে এটা করছে ওইখানে কে ছিল বা কোন হুজুরকে তুই চিনিস? বলে না, তবে মুজাম্মেল আমাদের উনি একজন আপনার মুজাম্মেল এখনও আছে, সে পাকিস্তানের পক্ষে ছিল, উনি হচ্ছেন রাজাকার। তো ওনারা মানুষ অনেক মারছে, ওনার ঘর দুয়ার পড়াই দিছে, ওনাকে অনেক মারছে, তা উনি এখনও আছে, ওনার হচ্ছে মুজাম্মেল রাজাকার বললো, ওনাকে চিনি। তা আমি তখন মুজাম্মেল রাজাকারের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মুজাম্মেল রাজাকারের ধরলাম, ধরে বললাম যে আপনারা তো জানেন আমি মুক্তিবাহিনী ছিলাম, আমি স্বাধীন করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, তো আমি চাই না আমি আপনাকে আমার হাতে মেরে ফেলি, আমি সত্যটা জানতে চাই যে কি হয়েছিল এখানে কি হয়েছিল, আপনি কি করছিলেন? উনি আমারে বলে বাবার আমি কিছুই করি নাই, এখানে পাক বাহিনীরা এরকম লোকটুক নিয়ে আসছে, আনার পরে তারা এটা করছে, তারা বলছে এটার ভিতরে নাকি একটা পরী আছে বা জিন আছে, তারা তখন হুজুর আনছে, এক হুজুর নিয়ে এসে তারা তখন এখান থেকে ওই পরীটাকে ধরে নিয়ে গেছে। আমি বললাম ধরে নিয়ে গেছে, ওই পরীটাকে কোথায় রাখছে বা যে ধরছে তার নাম কি? পরে আমাকে আমাদের রংপুরে একটা কবিরাজের ঠিকানা দেয় যে অমুক কবিরাজে মানে ধরে নিয়ে গেছে। পরে আমি কবিরাজের বাড়িতে যাই, কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আমি জানতে পারি ওই কবিরাজ মারা গেছে, মানে যুদ্ধের সময় উনি অসুস্থ অবস্থায় মারা গেছে, কিন্তু ওনার ছেলে আছে, ওনার ছেলে এখনও কবিরাজি করে, ওই ছেলে আমার বয়সী হবে। ওই ছেলেকে গিয়ে ধরে বললাম যে আপনার আব্বা আমাদের গ্রাম থেকে, আমাদের গ্রামের নাম বলি, ঠিকানা বলি, যে ওই জায়গা থেকে একটা জিনিসকে ধরে আনছিল এবং এটাকে নাকি বোতলে বন্দি করা হয়েছে, তো এটা কোথায় রেখেছে বা কী করেছে আমি এটা সম্বন্ধে জানতে চাই। তো ছেলেটা বলে দেখেন আমার আব্বা তো অনেক কিছুই মানে ওই সময় করেছে, বা বিভিন্ন জায়গা থেকে আব্বা জিনদেরকে আটকাতো, পরীদেরকে আটকাতো, বোতলবন্দি করতো, কিন্তু বোতলবন্দি করার পর আমাদের দিঘিতে আমার আব্বা ফেলে দিত। তো আমি ওরকম কবিরাজি করি না, মানুষের জিনে ধরলে জিন ছাড়াই এবং সামান্যতম তাবিজ-তোমানের কাজ করি, তবে এই সম্বন্ধে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমার আব্বা বোতলের মধ্যেই ইট বেঁধে এগুলো হচ্ছে আপনার ইয়েতে ফালাই দিত, মানে দিঘিতে ফালাইতো। তো আমাদের ওই দিঘিটাও আছে। আমি বললাম দিঘিটা কোথায়? পরে তিনি আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে দিঘিটা দেখাইলো, বিশাল একটা দিঘি, এবং বিশাল এই দিঘি আমাকে বলে যে দিঘির মধ্যে আব্বা এরকমভাবে হচ্ছে বিভিন্ন বোতলে করে করে জিনদেরকে এই দিঘির মধ্যে বন্দি করতো। তা আমি বললাম যে আচ্ছা আমি তাইলে, মানে দিঘি তো আর ওই সময় সেচ দেওয়ার মতো অবস্থা নাই, আমি নিচে ডুবাই, কিন্তু আমি নিচে কোনো বোতল খুঁজে পাই না, যে কোনো একটা বোতলের মধ্যে কোনো একটা কিছু আটকানো, এরকম কিছুই পাই না। এবং এমন করতে করতে একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দিঘিটাকে আপনার করে ফেলবো, মানে সেচ দিয়ে ফেলবো, দিঘিটাকে সেচ দিব, দিঘিতে আমি আর পানি রাখবো না, পানি না রেখে আমি দিঘিটার নিচেই বোতলটা খুঁজবো, যে আমার বিশ্বাস আমার ওই পরীটাকে কোনো একটা বোতল আটকায় রাখছে, আমি পরীটাকে ওই বোতল থেকে মুক্ত করব। এরপর আমি প্রায় 1 সপ্তাহ ক্লান্ত পরিশ্রম করে আমি তখন এই দিঘিটা সেচ দিই, মানে দিঘির পানি নিষ্কাশ করি, এবং এরপরে আমি এটার মধ্যে প্রায় ওই সময় 900টার উপরে বোতল পাই। আমি যতটুকু বলবো যে জাস্ট 900টা আমি কাউন্ট করেছি, এছাড়াও আরও আছে 900টার মতো বোতল পাই, এবং প্রত্যেকটা বোতলের মধ্যে তাবিজ আছে, বোতলের ভিতরে একটা তাবিজ, কোনো বোতলের ভিতরে সীসা আছে, মানে আপনার শামুক আছে, আবার কোনটার ভিতরে বিভিন্ন মাছ আছে, কোনটার ভিতরে ধরেন গাছের শিকড় আছে, এইটা ওইটা অনেক কিছু। আমি প্রতিটা বোতলের মুখ খুলি, মানে এরকম এই টাইপের বোতল, আমি এগুলোর মুখ খুলি, প্রায় সবগুলো বোতলের মুখ খুললাম, কিন্তু কোনো বোতলের মধ্যেই আমি এই জিনিসটাকে আর পেলাম না, মানে ইশরাকে যে লুকিয়ে রাখা হয়েছিল কোন বোতলে আমি এটা আর জানলাম না। এরপরে বিভিন্নভাবে হচ্ছে বোতলগুলো খুললাম, এখানে আর পাওয়া গেল না ওকে, এবং এরপর আমি নিরুপায় হয়ে অসহায় হয়ে পরে আরেকজন কবিরাজের দ্বারস্থ হই, আরেকজন কবিরাজের কাছে যাই, এবং সেই কবিরাজ আমাকে একই কথা বলে, এই পরীটাকে বন্দি করে রাখা হয়েছে, পরীটা জীবিত আছে এখনও, কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছে, যার কারণে সে স্বাভাবিকভাবে আপনার কাছে আসতে পারতেছে না, কিন্তু সে আপনার কাছে আসতে চায়, এবং সে আপনার কাছে আসবে, কোনো না কোনো দিন আপনার কাছে অবশ্যই আসবে, আপনার সাথে কথা বলবে, কিন্তু সে এখন আপনার কাছে আসতে চাইও পারে না, তাকে বিভিন্ন জায়গায় আটকিয়ে রাখা হয়েছে। এই কবিরাজও যখন এই কথা বললো, আমি তখন ওই কবিরাজ, মানে যে ইশরাকে আটকাইছিল, ওনার ছেলের কাছে আমি আবারও গেলাম। যাওয়ার পর ওনার ছেলেরে বললাম যে
আপনি আমাকে সত্যি কথা বলেন যে আপনার আব্বা আর কোনো জায়গায় কোনো পরীকে কাউকে আটকায় রাখছে কিনা। উনি আমাকে বলে যে না, আর কোনো জায়গায় কাউকে আটকাইছে কিনা এরকম কোনো কিছু আমি জানি না, কিন্তু আমার আব্বা তো আর কোনো কিছু আমাকে বলে যায়নি। আব্বু অসুস্থ অবস্থায় মারা গেছে, এবং আমি যতটুকু জানতাম বিভিন্ন জায়গা থেকে আব্বা জিন পরীদেরকে ধরে এনে বোতলে করে এই দিঘির মধ্যে ফেলাইতো, আর দিঘিতে তো আপনি খুঁজলেন, ওইটার মধ্যে তো আপনি পেলেন না। আমি তখন বললাম যে তাহলে কোথায় পেতে পারি, কোন জায়গায় পেতে পারি। পাগল হয়ে আমি তখন ওর খুঁজতে শুরু করলাম, ওর খুঁজতে শুরু করলাম। এইরকম করতে করতে আমি আরেকজন কবিরাজের দ্বারস্থ হইলাম। ওই কবিরাজটা হিন্দু কবিরাজ ছিল, তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছে। ওনার বাড়ি ছিল আপনার জয়পুরহাটের ওইদিকে। তো জয়পুরহাট, ওখানে ওই কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে ওই কবিরাজ কি বুঝে আমাকে একটা কথা বললো যে আপনি একটা কাজ করেন, যে কবিরাজে আপনার জিনিসটাকে বন্দি করেছে, উনি যে মারা গেছে, ওনাকে যেখানে মাটি দেওয়া হয়েছে ওইখান থেকে দিনে হোক রাতে হোক বা যখনই হোক, সেখান থেকে আপনি তার শরীরের একটা হাড় নিয়ে আসবেন। তার শরীরের একটা হাড় নিয়ে আসবেন, এবং নিয়ে আসার পরে ওই হাড়টা যদি আপনি এনে দেন, ওই হাড়টা এনে দিলে পরে আমি আপনার এই যে ইশরা বলেন তারা আমি বের করে দিতে পারবো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা করব। এইটা বলার পরে আমি তখন দিন রাত, উনি আমাকে বলে না যে কোনো সময় আমি আনতে পারবো। আমি একদিন দিনের বেলায় তখন ওনার কবর খুঁড়ি, এবং খুঁড়তে গিয়ে আমি একটা এখানে আবার অনেক ঘটনা ঘটে। আমি যখন কবরটা করি, আমার কাছে মনে হয় যে পিছন থেকে কেউ একজন আমাকে কলারে ধরে রেখেছে, আমাকে কবরের ভিতরে নামতে দিচ্ছেন এবং আমাকে ওই কাজটা করতে দেয় না। আমি তারপরে বহু কষ্টের পরে ওখান থেকে নামার পরে ওনার তো হাড় ছিল, ওই সময় ওনার শরীরের একটা হাড় আমি তখন এখান থেকে নেই, হাতের একটা অংশ নেই, এইটা আমি কালো পলিথিনে পেঁচিয়ে আমি তখন ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাই, যিনি নব মুসলিম হয়। উনি আমাকে বলে, এইটা নিয়ে যাওয়ার পর উনি আমাকে বললো ঠিক আছে আপনি আজকে বাড়িতে চলে যান এবং আপনি 3 দিন পরে আসেন। এই কথা বলে আমাকে তখন বিদায় করলো পরে আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওই রাতেই ভাই ওই কবিরাজ, আমি তো চিনি না, ওরকম একটা কবিরাজ এসে আমার গলা চেপে ধরছে, আমারে বলতেছে তুই আমারে কেন আনলে, আমার আত্মারে তুই কেন ডাকতেছিস, আমার আত্মাকে ডাকতেছিস কেন, আমার আত্মাকে ডাকলে, কেন আমার আত্মাকে জেগে উঠাইলে, আমি তোরে মেরে ফেলবো। সারাটা রাত আমার গলা টলা চাইবে, আমাকে মেরে ফেলার মতো অবস্থা। পরের দিন সকালবেলা আমি কবিরাজের বাড়িতে ধরে আবার গেলাম। আরে আমি তো ভালোর জন্যই করছিলাম, এখন তো এই ঘটনা আমার সাথে ঘটতেছে। কবিরাজ তখন আমাকে বললো যে একটা কাজ করেন, ঠিক আছে আপনার কথা আমি মানছি। আমাকে তখন তাবিজ পরাই দিল। তাবিজ পরাই দিলেও না, আমি দূর থেকে জিনিসটাকে দেখতে পেতাম যেটা আমাকে অ্যাটাক করার জন্য আসতেছে। এবং এই যে আমাকে তাবিজ পরায় ওই 2 দিন পর থেকে আমার ভাই আমার ভাইয়েরা এবং আমার বোন, আমার ভাই, ছোট ভাই, আমার বড় ভাইয়েরা যারা বিয়ে করছে তাদের বউ, তাদের পরিবারের সবার উপরে এই কবিরাজটা এসে হানা দিত। তাদেরকে অ্যাটাক করতো, তাদেরকে মারার চেষ্টা করতো। একটা অন্যরকম হজবর অবস্থা আমার পরিবারের মাঝে তখন তৈরি হয়ে গেল। আমি কি করব না করব ভাই কোনো কিছুই বুঝতে পারি না। ওই কবিরাজের কাছে আবারও যা গিয়ে বলি আমাদের পরিবারের সবার সাথে এই ধরনের ঘটনা ঘটতেছে। উনি আমাকে বলে আমি ঠিক করে দিব, ঠিক করতেছি, এইটা ওইটা, কিন্তু কোনো কিছুই আদত ঠিক হয় না। এবং আমি তো ইশরাকে হারাইলামে, অথচ আমার পরিবারে এক নতুন রোগ তখন দেখা দিল। আমি তখন আমার পরিবারের ভাইদেরকে নিয়ে গেলাম, লোকজনকে নিয়ে গেলাম, ওই কবিরাজকে মারলাম, পিটালাম, ওনার আসর ভেঙে দিলাম, ওনার অনেক ক্ষতি করলাম, কিন্তু এরপরেও আর কোনো লাভ হলো না। আমার পরিবারে এই সমস্যাটা থেকেই গেল। এখন ওই কবিরাজও মারা গেছে, কিন্তু আমার পরিবারের সমস্যাটা এখনও শেষ হয়নি। এখনও আমার ভাইয়ের ছেলে মেয়েরা বড় বড় হয়েছে, ওদের হাতে সবার তাবিজ পরা, এবং সবাই হাতে তাবিজ পরে রাখছে, এবং প্রত্যেকটা মানুষ এখনও একই সমস্যায় ভুগতেছে। রাতের বেলায় ঘুমাইলে দেখে এক কবিরাজ টাইপের এক লোক আইসা গলা চেপা ধরে, এবং অন্ধকারের মধ্যে গেলেই তারা এরকমভাবে দৌড় দিয়ে আসে। গ্রামের বাড়িতে হাঁটতে গেলে রাতের বেলা দৌড়ে এসা ধরে। জাস্ট আমার পরিবারের যারা আছে, আমার সদস্য যারা আছে, আমার রক্তের সম্পর্ক যারা আছে, প্রত্যেকটা মানুষ এই সমস্যায় ভুগতেছে। এখন আমার বড় ভাইয়েরা আমারে বলে যে তোর কারণে আজকে আমাদের পরিবারে এই অবস্থা, তোর কারণে আজকে আমাদের পরিবারে এই অবস্থা, এবং তুই আমাদের পরিবারে একটা অভিশাপ। তুই নিজে তো বিয়ে করলি না, আমরা বিয়ে করলাম, আমরা শাদী করলাম, আমরা সংসার করলাম, আজকে আমাদের ছেলে মেয়েরাও শান্তি নেই। আমার ভাইয়েরা এখন আমাকে প্রতিটা মুহূর্তে অভিশাপ দিয়ে যাচ্ছে, আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এবং একই কথা অকপটে বলে যাচ্ছে শুধু আমার কারণে আজকে আমার পরিবারের এই অবস্থা। কিন্তু আমি জানি না যে আমি কী এমন অপরাধ করেছিলাম। দীর্ঘ অনেকগুলো বৎসর আজ আমার পরিবার এটা সাফার করে যাচ্ছে। আমি এখন মরতে বসেছি, আমার বয়সও প্রায় শেষের দিকে, কিন্তু আমার এখনও অবাক লাগে আমার ভাতিজা বউয়েরা, এরাও এই সমস্যাটা সমাধান করে। আমার ভাতিজাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমাদের বাড়িটা এখন একটা ভৌতিক বাড়িতে রূপান্তরিত হয়েছে। হুজুর, কবিরাজ, তাবিজ, তুমান কোনো কিছুই বাদ রাখে নাই, কিন্তু এরপরেও আমাদের পরিবারটা ঠিক হলো না। এখনও এক
আতঙ্কিত চেহারা আমাদের পরিবারটাকে তাড়া করে বেড়ায়। আমার ভাতিজা বউরা আমার কাছে আসলে বলে, কাকা আপনার কারণে এই সমস্যা। মানে এরা মানে আমার পরিবারে একটা মানুষ আমাকে দেখতে পারে না। আমি আমার বাপ দাদার কাছে যতটুকু সম্পদ পাইতাম এটাও আমি আমার ভাইদেরকে দিয়ে দিলাম, এরপরও আমার ভাইরা আমার সাথে এখনও খারাপ ব্যবহার করে। এমন রাগে ক্ষোভে একটা পর্যায়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার সাথে অতটা সমস্যা হয় না, যাই হয় কম, কিন্তু আমার ভাইদের সাথে এবং ইয়াং আমার ছোট যে মানে ভাতিজারা আছে, ভাতিজার ছেলেমেয়েরা আছে, এগুলোকে যারা ইয়াং বয়সী এদেরকে ধরে অ্যাটাকটা করতেছে। আমার পুরো পরিবারের প্রতিটা মানুষ তাবিজ তোমার পড়ে আছে, কেমন একটা অবস্থা দেখলে আপনি বিশ্বাস করবেন। তা আপনার গল্প আমি অনেক দিন ধরে শুনে আমার ভালো লাগে, সেখান থেকে আমি আপনাকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানালাম এবং শেষ বয়সে এসে আমি আপনার কাছে একটা হুজুরের সন্ধান চাই। আপনি অমুক অমুক হুজুরের ঠিকানাটা আমাকে দিবেন, এততম গল্পের কবিরাজের ঠিকানাটা আমাকে দিবেন, আমি আপনাকে সব কিছু লিখে পাঠালাম। যদি পারেন আপনি আমাকে এই ঠিকানা একটু দিবেন। আর আপনার গল্প আমি শুনি, আপনার গল্প আমার ভালো লাগে। যদি পারেন, আমি একজন বয়স্ক, আপনার বাপের না আপনার দাদার বয়সী হব, যদি পারেন আমার জন্য একটু উপকার করেন এবং আমি আমার সন্তানদেরকে, আমি আমার ভাইদেরকে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করে যেতে চাই, যাতে আমার মৃত্যুর পরে তারা আমার কবরে এসে আমাকে অভিশাপ না দেয়, আমার কবরে জুতো আর ঝাড়ু দিয়ে না পিটায়। আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এটা থেকে আমি মুক্তি পেতে চাই। যদি আপনার কাছে মুক্তির এরকম কোনো পথ থেকে থাকে, কোনো কবিরাজের মাধ্যমে আপনি আমাকে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আসাদুল ইসলাম, মানে আসাদুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। উনি বর্তমানে খুব বয়স্ক একজন মানুষ এবং ওনার ছবি আমাকে পাঠিয়েছে। ইনি বিছনা থেকে উঠতে পারে না, অসুস্থ, একেবারে বিছনায় পড়ে আছে। এরপরে ওনার ভাইয়েরা, ভাইয়ের বউয়েরা, ভাতিজিরা, ভাতিজির ছেলে মেয়েরা সবাই ওনাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। সবাই বলতেছে আজকে ওনার কারণে ওনাদের গোটা পরিবারের এই অবস্থা, এবং পরিবারের অনেক সদস্যের ছবি উনি আমাকে ইমেলে পাঠিয়েছে। তো যেটা দেখলাম, আসলে তার পরিবারটা অনেক কষ্টে আছে। উনি আমাকে একটা কবিরাজের ঠিকানা চেয়েছে, ওই কবিরাজের ফোন নাম্বার আমি দিয়েছি। এখন আদত আমি নিজে কবিরাজকে বিশ্বাস করি না এবং কোনো কবিরাজের কেউ দ্বারস্থ হন এটাও আমি চাই না, কিন্তু এই লোককে খুব অনুরোধ করার কারণে আমি ঠিকানাটা দিলাম। জানি না ওনার সাথে কথাবার্তা বলে তার কোনো সমাধান হবে কি না, যেটা বিগত এত বছর ধরে চলে আসতেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এবং এরকমভাবেই হচ্ছে কবর থেকে লাশ উঠিয়ে আনা, লাশের কাপড় উঠিয়ে আনা, লাশের হাড্ডি উঠিয়ে আনা, কবরস্থানে মাটি দিয়ে কিছু করা মানেই কুফুরি। সো এই ধরনের কুফুরি থেকে সবাই আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, এবং আমরা নিজেরা যাতে বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আগামী দিন ঈদ, সবাই অনেক কোরবানি করবেন, অবশ্যই সাবধানতার সহিত, কারণ অনেক কোরবানিতে এরকম ঘটনা ঘটে, অনেকেই গরু কোরবানি দিতে গিয়ে নিজেদেরকে কোরবান করে দেন, হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, এবং অসাবধানতা এরকমও হয় যে নিজের শরীরের মধ্যে চাকুর আঁচল লেগে যায়, বা এটা একটু সাবধানতায় কাজ করবেন। এবং গরু কাটার সময় তো আমরা সবাই কষাই হয়ে যাই, একদিনের কষাই। সো এটা সাবধানতার সহিত কাজ করতে হবে এবং কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।